আনার, তিনি ভারতের কলকাতায় গিয়ে নিখোঁজ হন। পরে অবশ্য পত্রপত্রিকায় গণমাধ্যমে খবর বেরিয়েছে যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যদিও তার মরদেহ এখনো পাওয়া যায়নি। কিন্তু তার মৃত্যুর পরে নানা রকমের খবর যে আসছে তাতে দেখা যাচ্ছে যে আসলে এই মাননীয় সংসদ সদস্য নিজেই নানা রকমের চোরাচালানি বা হুন্ডি এইসব ব্যবসার সাথে জড়িত ছিলেন, পত্রপত্রিকা এখন পর্যন্ত যা খবর আসছে। এবং তেমন কোনো লেনদেনের কারণে হয়তো শত্রুপক্ষ, বলা হচ্ছে তার খুব ছেলেবেলার ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান শাহীন তিনিই পরিকল্পনা করে তাকে হত্যা করেছেন। কিন্তু একজন সংসদ সদস্যের এমন মৃত্যু, এবং তার এই আনোয়ারুল আজিম আনার তিনবারের সংসদ সদস্য, 2014, 18 এবং 24 তিনবারই আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন। কিন্তু 2008 সাল পর্যন্ত তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত ছিলেন, এবং তার বিরুদ্ধে তার হলফনামা যেটা নির্বাচন কমিশনে দিয়েছে সেখানে সেই অনুযায়ী 21টি মামলা ছিল বিভিন্ন সময়, যেগুলো অবশ্য পরে নানাভাবে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। কিন্তু এমন একজন ব্যক্তিকে পরপর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন দেয়া, সেটা নিয়েও আসলে নানা রকমের আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন যে তিনি এলাকায় বিপুল জনপ্রিয় এবং জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু একজন সংসদ সদস্যের কি জনপ্রিয়তাটাই একমাত্র মাপকাঠি, নাকি তাকে দলীয় মনোনয়ন দেওয়ার আগে আরও অতীত, বর্তমান আরও অনেক কিছু বিবেচনা নেওয়া উচিত? রাজনীতিকে স্বচ্ছ পরিচ্ছন্ন করার দায়িত্ব সব রাজনৈতিক দলেরই আছে। সেসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। তবে যাওয়ার আগে আমি রাত 10টার সংবাদ শিরোনামটি শুনে তারপর আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম নানা কারণে সরকারকে একটু চাপের মুখে আছে কিনা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো বেশ কয়েকটি ঘটনা আলোচনা হচ্ছে নানাভাবে, সেগুলো নিয়ে। বিরতির আগে রাজবাড়ী থেকে ওয়াহাব মণ্ডল সুভাষ সিংহ রায় আপনাকে প্রশ্ন করেছিলেন। ওনার প্রশ্ন দুটি অংশ। একটা হলো যে আজকেই প্রধানমন্ত্রী বলেছেন যে তারেক রহমানকে ফিরিয়ে এনে তার বিচার করা হবে, সেটি সম্ভব কিনা। এর বিষয়ে অনেকদিন ধরেই এই আলোচনাটি আছে, কারণ উনি অলরেডি একাধিক মামলায় দণ্ডিত, তার মানে উনি এখন আসলে কাগজে কলমে পলাতক। আর আরেকটি হলো যে আনোয়ারুল আজিম আনারের মতো একজন ব্যক্তি কিভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। আওয়ামী লীগের 300 সিটের যারা মনোনয়ন পান 5 বছর পর পর নির্বাচনে, 300 জনই যখন এই যে মনোনয়ন বোর্ড যখন নির্ধারণ করেন তখন নানান বিবেচনা নিয়ে নির্ধারণ করেন, এবং গণতান্ত্রিক শাসন কাঠামোতে বিজয়ী হওয়াটা একটা বড় জরুরি বিষয়। কারণ 91 সালে আওয়ামী লীগ যেভাবে তার নিশ্চিত বিজয় হাতছাড়া হয়েছিল, নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে আটকে গিয়েছিল, সেটা আমরা সকলে জানি। তো স্বাভাবিক কারণে আওয়ামী লীগকে বিজয়ী প্রার্থী খুঁজতে হয়। আমি একটু আপনাকে এখানে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে গত 3টি নির্বাচন, মানে যে 3টি নির্বাচনে আনোয়ারুল আজিম আনার মনোনয়ন পেয়েছেন এবং এমপি হয়েছেন, সেই 3টি নির্বাচন আসলে ধরেন জয়ী হওয়াটা খুব মানে অত গুরুত্বপূর্ণ ছিল না। নির্বাচনগুলো যে কোনো কারণে বিএনপি না আসার কারণে একতরফা ছিল। ফলে চাইলে আপনি এখানে জয়ের বিবেচনা, জনপ্রিয়তার বিবেচনা ছাড়াও আপনি চাইলে ক্লিন ইমেজের লোকজন নিয়ে করতে পারতো আওয়ামী লীগ, অন্তত এই সময়টাতে 91 সাথে তুলনা না করি। জি, এটা এই প্রশ্নটা আপনার করাটা বেশ জুৎসই হয়েছে, আমিও কোনো আপত্তির কিছু দেখছি না। কিন্তু রাজনৈতিক দলের নানান শ্রেণীর মানুষ থাকেন, বিশেষ করে এই সমস্ত গণসংগঠনে। উনি আব্দুল ওয়াহাব মন্ডল কিন্তু যথার্থই বলেছেন, আওয়ামী লীগের মতন জনপ্রিয় দলের, হ্যাঁ সেটা আমরা আগেও আলোচনা করেছি, আওয়ামী লীগের কাছে প্রত্যাশাটা আওয়ামী লীগের মতো বিএনপি কোনো রাজনৈতিক দল না। অর্থাৎ বিএনপি হচ্ছে বিরোধী মহল, ওই বিএনপি নিয়ে আলোচনা। কিন্তু যারা আওয়ামী লীগের প্রশ্ন করেন তারাও কিন্তু ভালো করে আজকের আলোচনা আসলে বিএনপি খুব প্রাসঙ্গিকতা না। আর রাজনীতিতে বিএনপি প্রাসঙ্গিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে। অতএব আপনি জোর করে আনলেও খুব বেশি আনতে পারবেন না। আজিজ ভাইকে যদি বিএনপি সম্বন্ধে বলতে বলা হয়, খুব বেশি ভালো কিছু বলতে পারবে না, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারবে। এই ব্যাপারে তার পারঙ্গমতা রয়েছে। আমি একটা খোলা কথা বলি, যেই দেশের প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করে জরিমানা দিয়ে, সে দেশে আপনি ভাবমূর্তির কথা ভাবতে, সাইফুর মন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজন কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে, ভাবমূর্তির অবকাশ থাকে? বার্টেল লিটনার, বিখ্যাত সাংবাদিক, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, তিনি তো বলেছিলেন বিএনপির আমলে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের অভয়ারণ্য। সার্চ দেন ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, বার্টেল লিটনারে অনেক প্রবন্ধ বেরোবে। তা এগুলো ভাবমূর্তি কথা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর যখন প্রথম শুনলেন উইলি ব্রান্ট,
জার্মান তৎকালীন চ্যান্সেলর, তিনি বলেছেন যেই জাতি শেখ মুজিবকে হত্যা করতে পারে সেই জাতিকে আর বিশ্বাস করা যায় না। ভাবমূর্তি ধ্বংস করেছিল কারা? আর সেই জায়গার থেকে আজকে গণতান্ত্রিক কাঠামোর জায়গায় ফিরিয়ে এনেছে কারা? শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে গণতন্ত্রের অভিযাত্রা, সেই অভিযাত্রায় বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো ফিরে এসেছে। এমনকি 91 সালে না, কিন্তু সেই অভিযাত্রা কোন কোন ঘটনায় হোঁচট খায় কিনা সেইখানে কিন্তু বারবার বলা হচ্ছে। হোঁচট তো খাবে, এত বাংলাদেশের নানান রকম ষড়যন্ত্রের মধ্যে যখন পথ চলতে হয়, কোন কোন জায়গায় তো রাস্তাঘাটের মধ্যে কলার খোসা থাকলেও এখানটা পিছলে পড়তে হয়, সামলে রাখতে হয়। পিছলে যাওয়াটা অপরাধ কিছু নয়, এবং সেটাকে সামাল দিয়ে রাখাটাই কিন্তু যোগ্যতার পরিচয়। আওয়ামী লীগ সেই যোগ্যতার পরিচয় বারবার দিয়েছে। আপনি অর্থনীতির চাপটা বলেন, 2006 সালে ছিল $60 বিলিয়ন অর্থনীতি, আজকে $470 বিলিয়ন অর্থনীতি। বাংলাদেশের এখন 51 লক্ষ ইজি বাইক চলে, এটার জন্য 3500 মেগাওয়াট বিদ্যুৎ লাগে প্রতিদিন। আপনি আপনার এটিএন নিউজ সহ কোনো গণমাধ্যমের সংবাদ দেখেছেন যে বিদ্যুতের কারণে, বিদ্যুতের প্রবাহ না থাকাতে ইজি বাইক চলতে পারছে না? বাংলাদেশের 64 জেলার মধ্যে এখন 36টি জেলাতে কোনো ভূমিহীন নাই। আপনি চিন্তা করতে পারেন, 9 লক্ষ পরিবার আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। আপনি অগ্রগতির জায়গাটা কিন্তু ভাবেন না। এবং সবচেয়ে বড় কথা, বারাক ওবামা যখন রাষ্ট্রপতি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি তার পূর্বপুরুষের জন্মস্থান কেনিয়ায় একবার সফরে গিয়েছিলেন। সেখানে যে বলছেন তার পূর্বপুরুষের জন্মস্থান এই দেশটি যদি তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবস্থাপনা যে কাউকে অনুসরণ করতে হয়, তারা দুটি দেশটির অনুসরণ করেন, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে জিম্বাবুয়ে। কই বাংলাদেশের গণমাধ্যমে তো এই সংবাদটি ওইভাবে আসেনি। আমরা বিবিসি, সিএনএন, আল জাজিরা এখান থেকে আমরা সংবাদটি পেয়েছি। আমরা আমাদের নিজেদের কথাগুলো কিন্তু অগ্রগতির কথাটা বলি না। জঙ্গিবাদের যে অভয়ারণ্য, 2003 সালে মার্চ মাসে ভারত অভিযোগ করেছিল প্রমাণ সহ যে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা এবং জঙ্গিদের সমস্ত আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে। অনুপ চেটিয়ার সাথে পারভেজ মোশাররফের বৈঠক করিয়ে দিয়েছিল পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট, বিএনপি সরকার। এবং মার্কিন প্রতিবেদনে উল্লেখ হয়েছিল যে ভারত থেকে জঙ্গিরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, মার্কিন প্রতিবেদনে। তো বাংলাদেশের ভাবমূর্তি কারা নষ্ট করেছিল? কোথায় নিয়ে গেছিল বাংলাদেশকে? যুদ্ধ অপরাধীদের দল তাদের 2 নেতাকে, তাদের 2 জনের শীর্ষ নেতাকে তারা পতাকা দিয়েছিল বাংলাদেশে। ভাবমূর্তি কে নষ্ট করেছিল? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে খন্দকার মুস্তাক সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য বাংলা বিভাগের তৎকালীন শিক্ষক তাকে দিয়ে একটা কমিটি করেছিল পরিবর্তন করবার জন্য। আবার ঠিক একই 2001 সালে ক্ষমতা আসার পরে এই 2 মন্ত্রী যাদের কথা বললাম একটু আগে, তারা একটা আবেদন করেছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে যে জাতিসংঘের পরিবর্তন করার প্রয়োজন। বেগম খালেদা জিয়া লিখে দিয়েছিল যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা তো এগুলো দেখেছি। ভাবমূর্তি কারা নষ্ট করেছিল? কারা পৃথিবীতে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিল? আমি তো মনে করি যে যদি বিন লাদেন যদি পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে যদি গ্রেপ্তার না হতো এবং যদি বিএনপি আবার 2008 সালে রাষ্ট্র ক্ষমতায় আসতো দুর্ভাগ্যজনকভাবে কিন্তু ইয়েতে, তাহলে দেখা যেত সাভার কিংবা গাজীপুর কিংবা আশুলিয়ার কোনো নির্মাণাধীন ভবনের থেকে বিন লাদেনকে গ্রেপ্তার করতে হতো। বাস্তবতা তাই। সেই জায়গায় ভাবমূর্তির কথা আমরা কেন বলছি এখন? আপনি এই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেই অভিযাত্রার হোঁচট তো বারবার সেই হোঁচটগুলো নিয়ে প্রশ্ন। আপনি 2008 সালে সরকার পরিচালনার দায়িত্ব আসার পরে মাত্র কয়েকদিনের মাথায় বিডিআর ট্র্যাজেডি ঘটলো। কারা ঘটিয়েছিল? অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয়। জি, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে অপেক্ষা করা যায় না, এবং সেই কারণে কিন্তু দল চাপে পড়ে, প্রশ্নের মুখে পড়ে, ভাবমূর্তি সংকটে পড়ে নানাভাবে। সেটা সুভাষ সিংহ রায় আওয়ামী লীগের কথা বলেছেন, সেটা বিএনপির ক্ষেত্রে সত্যি। আমরা খুঁজলে বড় দুই দলই দেখবো যে এমন অনেককে দলের মনোনয়ন দিয়ে এমপি বা মন্ত্রী বানানো হয়েছে যারা আসলে সাধারণে তাদের ঠিক জনপ্রিয়, হয়তো ওনার এলাকায় জনপ্রিয়, কিন্তু সাধারণে তাদের ভাবমূর্তি হয়তো অতটা উজ্জ্বল না। তাতে তো রাজনীতি ফাইনালি গিয়ে শেষ পর্যন্ত রাজনীতি ক্ষতিগ্রস্ত হয় না। দেখেন, আপনি কিন্তু এটার উত্তর দিয়েছিলেন
14, 18 এবং 24-এ কোনো পপুলারিটির দরকার নেই, একেবারে শুধুমাত্র আওয়ামী লীগেরই প্রার্থী। সেখানে তো বিদ্রোহী প্রার্থী হতে পারত, মানে স্বতন্ত্র প্রার্থী হতে 18তে পারত, বিএনপি নির্বাচন করেছে না, স্বতন্ত্র প্রার্থী হতে পারত, করেছে না? যেভাবেই হোক শেষ মির্জা পর্যন্ত ফখরুল্লাহ ইলেকশন ইলেকশনে করেছে না? থাকে না, সেই জায়গায় তো ইলেকশনে এবং থাকে সব না। দল নিয়ে করেছে। হ্যাঁ, সব 153টা দল। বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ওই তারে ওই চোরাচালানি তারে বিনা প্রতিদ্বন্দ্বিতা বানায় দিত। এখন শোনেন, এখানে একটা প্রশ্ন, উনি কিন্তু একটা নাম নিয়ে আসছেন, যেমন এম.কে. আনোয়ার। এম.কে. আনোয়ারের সাথে তুলনা করেছেন এই আনোয়ারুল কবির, আনোয়ারুল আজিম আনার। নামে নামে একটু মিল আছে। আমি আমি আজকেই নামে মিল আছে। হ্যাঁ শোনেন, আমি জাস্ট আমি একটা জায়গায় বলে নেই, আমি আজকে তার থানায়, শোনেন, তার থানায় আমি কথা বলেছি। সে অত্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে ছিল, সে খেলোয়াড় ভালো ছিল, এতে তার সুনাম হয়। তারপরে সে এই চোরাচালানি ওই বর্ডারিং এরিয়াতে এটাতে ঢুকে পড়ে। তারপরে ফুটবল খেলতেন, ভালো জনপ্রিয় ফুটবলার ছিলেন। জাতীয় পার্টিতে আসে, জাতীয় পার্টিতে এসে সে পুরোদমে চোরাচালানি হয়ে যায়, এবং তার আগে ওই ফুটবলের আগে চরমপন্থীর সাথে যুক্ত ছিল। এরপরে বিএনপিতে আসে, সে বিএনপিতে আসে পৌর কালীগঞ্জ পৌর চেয়ারম্যান হয়, এবং তার ওই যে কালোবাজারি, স্বর্ণ চোরাচালানি, হত্যা, এগুলো চলতেই থাকে। বিএনপির সময় 21টা কেস হয়, এবং বিএনপির সময় ইন্টারপোলে যায়। আপনি খেয়াল করেন, তার মানে না, আমি বলছি যে বিএনপি তাকে ছাড় দেয় নাই, তাকে ছাড় দেয় নাই। তারপরে সে করলো কি, আওয়ামী লীগের এর আগে 2008 সালে নমিনেশন চাইছে, পায় নাই, পরের বারে 14 সালে পেয়ে গেছে, 18 সালে পেয়ে গেছে, 24 সালে পেয়ে গেছে। কিন্তু এরপরে আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে, আমি যেটা কথা বলে লোকাল এরিয়ায় পেয়েছি, যে সে এমপি হওয়ার পরে এই যে চোরাচালানি যত লোক আছে, এরপরে সে তার একক আধিপত্য দাঁড়ায় গেছে। তখন তারা মিলা তারা সাইজ করে দিছে। এটা হলো আমার কাছে ধারণা। এখন ওই পুলিশ, ইন্ডিয়ান পুলিশ, এই পুলিশ যাই কয়, আমি যদি বলি উনি মারা যায় নাই, হতে পারে, এখনো তো ডেড বডি পাওয়া যায়নি। নাও, আপনার সংসদে প্রশ্ন আসছে, এই সিট খালি কি খালি না, সংসদ সচিবালয় সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ তারা তো জানে ডেথ সার্টিফিকেট লাগবে, অথবা মৃত্যু কনফার্ম লাগবে, তার জানাজা হবে, দিস অ্যান্ড দ্যাট, কিছুই হয় নাই। এখন ইন্ডিয়ায় নিয়ে গেছে, কোথাও তো তাকে আটকাও রাখতে পারে। তারপরে আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়াতে সেখানে সিসিটিভি আছে, সেই ফুটেজ এতদিনে 2 দিন দেখাচ্ছে, আগে দেখাইলো না কেন? আগে দেখাইলো না কেন? 2, এই এমপি সাহেব গেলেন যে বর্ডার দিয়ে পাস করে, আমাদের দেশে সবজি বেচে ভ্যানে পতাকা লাগায় চলে গেছে। পতাকা দেখছেন তো, টেলিভিশনগুলোতে দেখাইছে না, ফুটেজ দেখাইছে তো। এটা কোন ধরনের এমপি? অর্থাৎ তার যে মানসিকতা সেই জায়গায় ছিল, এমপি হয়েছে, ওই যে তার আধিপত্য যেসব করছে, ওইটা খবরদারি বাড়ছে, মানুষও মেরে ফেলছে। তো সুতরাং এর সাথে তো এম কে আনোয়ারের তুলনা হবে না। হ্যাঁ, এম কে আনোয়ারের নমিনেশন একটা আমলা ছিল, যেখানে পায় আপনি যাচাই করেন, আমি যাচাই করে কনফার্ম হয়ে বলতেছি। আপনি কন্টেস্ট করলে হবে না। আমার কথা হচ্ছে যে নমিনেশনের সময় প্রত্যেকটা ভানের গাড়িতে বাংলাদেশের পতাকা। আচ্ছা শোনেন, আপনি হলফনামায় আপনিই বলছেন, হলফনামায় নিজে বলছে তার বিরুদ্ধে 21টা কেস আছে, হত্যার মামলা ছিল, সবগুলো মামলা এখন ছিল, হ্যাঁ লেখছে ছিল। এই লোকরে পপুলারিটি দেখে এই 3বারে ভোট লাগছে, এই 3বারে তাকে নমিনেশন কেন দিল? আপনি বলেন অনেক কারণে দেয়, অনেক কারণে দেয়, যে শোনা যায়, সত্য কি মিথ্যা এটা জানি না, যে তাকে হত্যা করার জন্য 5 কোটি টাকা বাজেট করছে। ওরকমই হয়তো নমিনেশন পাওয়ার জন্য কত কোটি টাকা বাজেট করছিল, ঠিক আছে, তার তো টাকার অভাব নাই, তার তো টাকার অভাব নাই, আমাদের দেশে তো এগুলি হয়। তো সুতরাং এই জন্যই আমি বলছি যে এই 3 বছরে ওই দাদা তো 25 বছর আগের খবর সব বললো, এটার তো সবগুলোর উত্তর ছিল, এটা আমি পিছনে যেতে চাই না। আবার তার আগের তো বাংলাদেশি ছিল। আজিজ ভাই, আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হবে, যদি এখানে শেষ করেন আমরা পরে হয়তো অল্প অল্প আপনারা শুনতে পারবো, খুব বেশি সময় পাবো না যদিও। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, শেষ প্রান্তে চলে এসেছি আমরা। জনাব সুভাষ সিংহ রায়,
আমরা যে সংকটের কথা আপনি একদম আপনার প্রথম বক্তব্যে আপনি প্রান্তিক বিচ্যুতির কথা স্বীকার করেছেন এবং বলেছেন যে গণতান্ত্রিক যে অভিযাত্রা তাতে হোঁচট খাওয়া এটা স্বাভাবিক। পথ চলতে গেলে আপনি হোঁচট খাবেন, সেখানে কখনো কলার খোসা থাকতে পারে, কখনো খাত থাকতে পারে, ফাঁদ থাকতে পারে, নানা রকম, এগুলো অতিক্রম করেই এগুতে হবে। এই সংকট বা অর্থনীতি সব মিলিয়ে এই সংকট পুনরুদ্ধার করে আবার ঠিকঠাক মতো চলার আপনার কোনো যদি পরামর্শ থাকে? তো বাংলাদেশ তো বাংলাদেশের মর্যাদা নিয়ে এগোচ্ছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা নিয়ে। এবং আবার খুব জোর দিয়ে বলি, বাংলাদেশ এখন সমীহ আদায় করে একটি দেশ। এটা সারা পৃথিবীর যারা রাষ্ট্র ব্যবস্থার সাথে যুক্ত তারা কিন্তু সবাই কিন্তু বলেছে, এবং যে কারণে আজকে বাংলাদেশ তরতর করে এগিয়ে চলছে। অনেক চীনের প্রসঙ্গ এনেছেন, অমুক এনেছেন, তমুক এনেছেন, এসব প্রসঙ্গ যতই আনেন না কেন বাংলাদেশ তার অবস্থানে অটল থেকে কিন্তু এগোচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। অর্থাৎ এটা যারা স্বীকার করে না তারা কোনো কালেই স্বীকার করেনি। যারা এটা স্বীকার করে না তাদের মধ্যে বাংলাদেশ বোধ জাগ্রত হয়নি। কারণ বাংলাদেশের বোধ যাদের মধ্যে জাগ্রত আছে তারা কিন্তু জানেন যে শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশের এগিয়ে যাওয়া। এখন ওই যে কবি নির্মলেন্দু গুণ 1981 সালে 17 মে দেশে ফিরে আসার পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা কবিতা লিখেছিলেন, পথে পথে পাথর। এই কবিতার 3টি লাইন এমন, শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি, আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, কিন্তু আপনার পথে পথে পাথর ছড়ানো, পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপথ। এই কান্তার মরুপথ পাড়ি দিয়ে 43 বছরে বাংলাদেশকে এমন একটি জায়গায় এনে দিয়েছেন। এখন যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই কালো মকর জাল বিস্তার করেন না কেন, এই বাংলাদেশকে আর পিছিয়ে টেনে ধরা যাবে না। আমি আবারও বলছি, অনেক রকম সংকটের জায়গা মাঝে মাঝে আমাদেরকে দেখানো হয়, এই বুঝি গেল, এই বুঝি হলো না, এই বুঝি সব দখল হয়ে গেল, এই বুঝি আওয়ামী লীগ সরকার মহা বিপদে পড়ে গেল, খুবই উল্লসিত হয়। এমনকি একটা রাজনৈতিক দল তার টুইটারে, অফিসিয়াল টুইটারে, সে জাতিসংঘে যাতে বাংলাদেশের শান্তি মিশনে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা যেতে না পারে এই জন্য আমন্ত্রণ জানায়। এটা একটা রাজনৈতিক দল হলো। যে দেশের 3 বারের প্রধানমন্ত্রী সাবেক, তিনি ওয়াশিংটন টাইমস নামের একটি পত্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে কলাম লিখে বলে বাংলাদেশকে সাহায্য দিবেন না। তা ভাবমূর্তি কারা নষ্ট করেছে? আপনার ভাবমূর্তির জায়গায় ফিরে আসি। অতএব যাদের কোনো ভাবও নাই, মূর্তিও নাই, তারাই কিন্তু বাংলাদেশকে খাটো করবার জন্য নানান চক্রান্ত করে যাচ্ছে এই বছরের পর বছর ধরে। কিন্তু তারা চক্রান্ত সফল হবে না, কারণ জনগণ দেখছে তাদের অগ্রগতি, তাদের এগিয়ে যাওয়া, তাদের যে সমৃদ্ধি সেটা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই হচ্ছে। অতএব সেই জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু অবিচল। জি জি, জনাব এম এ আজিজ, আমরা শেষ করব। আপনার কাছে যদি পরামর্শ, যে যেই নানা রকমের সংকট নিয়ে কথা বলছি আমরা, বা ভাবমূর্তি সংকটের কথা, সেটা থেকে পুনরুদ্ধারের আপনার কোনো পরামর্শ আছে কিনা, যেমন সুভাষ সিংহের কাছে জানতে চাই। আছে, আজকের লেখাতেই আছে, শেষের পারাতে আছে। যারা সমকাল পড়েনি তাদের জন্য একটু যদি আবার আপনি পাঠ করে দেন। এখন দাদা এটা একমত হবে না, তার বক্তব্য আছে। উনি তো আপনার লেখার সাথে একমত আগেই বলে শুরুতে বলে দিয়েছে। দাদা চাইবে যে রাজনৈতিক দলগুলো 3 জোটের উপরেখান কি ভুলে গেছে না, ওটা ইন্ট্রোটা পড়েন, ইন্ট্রোটা পড়েন, হেডিং তো তারা উল্টা অন্য দিছে, হেডিংটা পড়েন, হেডিংটা বলছি। এটাই আমি বলি যে শেষে বলছি আমি যে ধরেন, শোনেন, বিষয়টা হলো যে আপনার এই যে 3টি ঘটনা ঘটেছে, এমপি হত্যা, আপনার আজিজ আহমেদের বক্তব্য, আইজিপি বেনজির, এটা সরকার দায়িত্ব নিচ্ছে না। এবং এই এমপি হত্যার ব্যাপারটা কিন্তু রাগডাক চলছে। শোনেন, ইলেকশন কমিশনের অধীনে সেনাবাহিনীও থাকে, এবং সেনাবাহিনী প্রধান বলেন, আইজিপি বলেন, তারা সরকারের বাইরে তারা যেতে পারেন না। যা কিছু করেছে ইলেকশনের সময় করেছে বা অন্য কিছু করেছে, সব সরকারের অনুমোদন নিয়ে, অথবা ইতিহাস থেকে কি বলে তাদের কারণে। জেনারেল নুরুদ্দিনকে সাথে কথা শুনেছিল, সেটা হলো পরে, এখন তো তা ছিল না। আপনি যেমন করতেছেন সরকারের কোনো পরিবর্তন নাই, ভাবটা এমন, ঠিক বেনজির এবং আজিজ আহমেদ তাই ভাবছিল যে এই সরকার জীবনে পরিবর্তন হবে না, আমি সারা জীবন এই ক্ষমতাশালী থাকবো। এখন তো ডিস করে দিছে,
সব দায়িত্ব তাদের ঘাড়ে চাপাই দিছে, অথচ তাদের ব্যবহার করে কলার খোসা করে ফেলাই দিছে। এটা তো একটা জাতির উপকার হয়েছে। এই বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের ঘটনা দেখে সবাই হুঁশিয়ার হবে যে না, এই সরকারের দ্বারা ব্যবহার হয়ে আমার পরামর্শ হচ্ছে, শোনেন পরামর্শ, সাউথ আফ্রিকা ম্যান্ডেলা কম কষ্ট করে নাই হোয়াইটদের দ্বারা। তিনি জেল থেকে বের হয়ে প্রথমে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছেন। কমিশন করে ডি ক্লার্ক পর্যন্ত, ডি ক্লার্কের মতো লোককে, শোনেন, ডি ক্লার্কের সাথে করে সব করে এক করছে। আমার কথা হচ্ছে বাংলাদেশে সেটা করতে হবে। বড় ছোট যা ঘটনা ঘটুক না কেন, এটার সমাপ্তি জাতির স্বার্থে। পলিটিক্স করেন তো আপনি, তাহলে পলিটিক্স ছেড়ে দেন, আর নাহলে অর্ধেক দেশকে নাগরিকত্ব বাতিল করে দেন। এখন তো বাস্তবতাটা হচ্ছে এই দেশের অর্ধেক লোকের বেশি লোক আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের সাথে আপোষ করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, দুই ভারতে গান্ধী ছোট হয়েছে বলেন, কোন বিতর্ক আছে? অথচ তাদের মুক্তি সংগ্রাম অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যারা ছিল, লালকেল্লায় সাউন্ড অ্যান্ড ইয়ের সময় সবাইকে স্মরণ করা হয়। আর আমাদের দেশে মুক্তিযুদ্ধে যারা আছে, যারা আওয়ামী লীগ করে না, সব রাজাকার। দেশটা এক হবে কি করে? সুতরাং দেশে আমার কত ন্যাশনাল ইস্যুতে আমরা এক হতে পারে না, কোন জাতি এক হতে পারে না। সুতরাং এই জন্য আমার কথা হচ্ছে যে এখন দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা। ত্রুটি বিচ্যুতি আছে, দোষ কারো বেশি আছে কম আছে, তাদের দোষ সবাইকে স্বীকার করতে হবে। স্বীকার করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সব জাতিকে এক করে একসাথে যদি আমরা চলতে পারি, তাহলে এই যে আমি লিখছি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এই ফাঁদ সাদ কিছু হবে না। কিন্তু বাংলাদেশ বিরোধী ঐক্য শক্তির সাথে কোনদিনই বাংলাদেশ, এখন কোন 53 বছর পরে কোন বাংলাদেশ বিরুদ্ধে লোক নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ওটা হলো রাজনৈতিক স্লোগান। আপনারা ভালো থাকবেন।